আসসালামু আলাইকুম। তো আজকে আমরা আসাম পুলিশ রিটেন এক্সামের সেকেন্ড পার্টটা দেখব। ফার্স্ট কোয়েশ্চনটা হচ্ছে দেখুন, বাই হাউ মাচ পার্সেন্টেজ অফ এ স্কোয়ার উইল ইনক্রিজ ইফ ইট সাইডস ইনক্রিজড বাই 10%। তো চারটা অপশন আছে, 20%, 21%, 22% অ্যান্ড 25%। তো এই কোয়েশ্চনের দেখুন এরকম হচ্ছে একটা স্কোয়ার। তো আমরা স্কোয়ার বলতে কি বুঝি? এরকম একটা বর্গ, না? স্কোয়ার মানে হচ্ছে বর্গ, যার চারটা বাহুই সমান থাকে তাকে স্কোয়ার বা বর্গ বলে। তো একটা স্কোয়ারের আমি যদি সাইড 10% ইনক্রিজ করি, সাইড হচ্ছে ওইটা সাইড, তো তার এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজড হবে? দেখুন এটাকে যদি আমি আরও 10% এদিকে ইনক্রিজ করি, না, আমি 10% বাড়ালাম, তো এদিকেও বাড়াবে। সাইড বাড়া মানে কি, মানে উভয় দিকে বাড়া না? তো এই বর্ধিত আমার 10%, ধরলাম আমি ওইটার আগে অরিজিনাল আমার 10 সেন্টিমিটার ছিল, ধরলাম আমি 10 সেন্টিমিটার ছিল তার সাইড, তো আমার এরিয়াটা কত বাড়বে? তাহলে আমার দেখুন প্রথমে যে মাপের আছে সেই মাপের আমার এরিয়া কত হয় সেটা আগে বের করে নিই। তো দেখুন আমরা জানি একটা স্কোয়ারের এরিয়া হচ্ছে দেখুন সাইড স্কোয়ার, তার মানে সাইড আমরা 10 সেন্টিমিটার দিলাম, তো 10 স্কোয়ার হবে 100 স্কোয়ার সেন্টিমিটার হচ্ছে, মানে এটা হচ্ছে আমার অরিজিনালটা। এখন তো দেখুন আমি 10% যদি বাড়াই, দেখুন এই সাইডটা আমি যদি 10% বাড়াই, তো সাইডটা আমার সাইড আমার 10 সেন্টিমিটার রয়েছে, তো আমি 10% বাড়াবো মানে কি, ওই 10 এর 10% না, তো 10 এর 10% আমার কত হয়? 1 হচ্ছে। তো এখন সাইড, নতুন সাইডটা হচ্ছে 11, মানে 11 সেন্টিমিটার হচ্ছে, না? তো এই যে আমি আরও 10% বাড়া মানে 1 সেন্টিমিটার বাড়া, এখন ওটা হচ্ছে 11 সেন্টিমিটার, ওটা হচ্ছে 11 সেন্টিমিটার, না? আর আগে ওইটা 10 সেন্টিমিটার ছিল, ওটা আগেরটা, আর এখন হচ্ছে 11 সেন্টিমিটার। তো 11 সেন্টিমিটার যখন হবে তখন তার এরিয়া কত হবে দেখিনি। তো 11 এরিয়া হচ্ছে, তো আমি সাইড স্কোয়ার করি, তো 11কে যদি স্কোয়ার করি, 11 × 11 121 সেন্টিমিটার স্কোয়ার। তো দেখুন আগে আমার ছিল 100, এখন হচ্ছে 10% সাইড বাড়ানোর জন্য আমার 121 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হচ্ছে তার এরিয়া। তো বাড়লো কতটা? আসলে বাড়লো দেখি, 100 থেকে 121 বেড়ে হলো, আগে ছিল 100, তো মোট বাড়লো কত? 21 স্কোয়ার সেন্টিমিটার বাড়লো, না? তো এই 21 তা কত পার্সেন্ট বাড়ছে? তো আমার এরিয়া বাড়ছে, না? তো আগে ছিল 100, তো 100তে আমার 21 বাড়লো, তার মানে 21% হচ্ছে, না? 21%। তো এটা কোন নম্বর অপশন আছে দেখুন, 21টা হচ্ছে অপশন নাম্বার বি, তো অপশন নাম্বার বিটাই কারেক্ট। আচ্ছা নেক্সট কোয়েশ্চনটা দেখুন, এ রেক্টাঙ্গুলার ট্যাঙ্ক উজ লেংথ অ্যান্ড ব্রেথ আর 2.5 মিটার অ্যান্ড 1.5 মিটার, ইফ ইটস ক্যাপাসিটি ইজ 750 লিটার, হোয়াট ইজ দি হাইট অফ দি ট্যাঙ্ক? তো একটা জলের ট্যাঙ্কি রয়েছে, সেই ট্যাঙ্কির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে ক্রমে 2.5 মিটার আর 1.5 মিটার। তো দেখুন এখানে ক্যাপাসিটি দিয়েছে, দৈর্ঘ্য এল হচ্ছে 2.5 মিটার, ঠিক আছে, আর ব্রেথ হচ্ছে 1.5 মিটার, আর ক্যাপাসিটি হচ্ছে দেখুন ক্যাপাসিটি মানে হচ্ছে ধারণ ক্ষমতা, মানে ভলিউম হচ্ছে 750 লিটার, না? আচ্ছা, তো দেখুন আমরা জানি 1000 লিটার সমান 1 কিলোলিটার, না? 1 KL মানে কিলোলিটার। তো 1 কিলোলিটার মানে কোন ট্যাঙ্কি ধরবে? একটা ট্যাঙ্কির যদি এদিকে 1 মিটার, ওইদিকে 1 মিটার, আর তার যদি উচ্চতা আরও 1 মিটার থাকে, অর্থাৎ একটা ট্যাঙ্কির দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা যদি 1 মিটার হয়, তাহলে সেই ট্যাঙ্কিটা আমার 1000 লিটার তরল পদার্থ ধরবে, ঠিক আছে, মানে 1 কিলোলিটার। তো এখন ব্যাপারটা হচ্ছে দেখুন এখানে তো 1000 লিটার হচ্ছে না, আচ্ছা 750 লিটার হচ্ছে। তো 750 লিটার মানে হচ্ছে আমার 0.75 কি 0.75 কিলোলিটার, ঠিক আছে, 0.75 কিলোলিটার হচ্ছে, না? আচ্ছা, তো 0.75 কিলোলিটার মানে হচ্ছে, সেটা যদি আমি আয়তনে প্রকাশ করি তাহলে সেটা হবে 0.75 মিটার কিউব।
তার মানে 1 ঘন মিটার কিউব হবে, মিটার কিউব, তার মানে 1 ঘন মিটারও হচ্ছে না, কম হচ্ছে। আচ্ছা, এখন তাহলে এটা হচ্ছে আমার ক্যাপাসিটি দিয়ে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, তো আমার হাইট কত হবে? আমার হাইটটা অ্যাকচুয়ালি কত হলে এইরকম মাপের ট্যাঙ্কিতে আমার 750 লিটার জল ধরবে? তাহলে সেটা দেখুন, আমরা জানি একটা আয়তঘন বা কিউবয়েডের এই ভলিউমের ফর্মুলা হচ্ছে V = LBH, লেন্থ, ব্রেথ অ্যান্ড হাইট, তিনটার পূরণফল। তো এখানে ভলিউম আমার দেওয়া আছে 0.75 না, তো ভলিউম হচ্ছে 0.75 = কত? মিটার কিউব হয়েছে না, মিটার কিউব দিয়ে দিয়েছি। ওটার দেখুন লেন্থ হচ্ছে 2.5 মিটার ইন্টু ব্রেথ হচ্ছে 1.5 মিটার, ঠিক আছে, ইন্টু আমরা হাইটকে H ধরবো। H-এর জায়গায় H থাকলো, কারণ আমার তো হাইট দেওয়া নেই না, হাইট তো আমার বের করতে হবে। তো এখানে দেখুন 2.5 আর 1.5কে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে আসলে কি হচ্ছে দেখুন। আচ্ছা, তো আমার হাইট বের হবে, তো H = 0.75 ডিভাইডেড বাই ওটা মিটার কিউব আছে। আচ্ছা দেখুন, এখানে m × m মানে মিটার ইন্টু মিটার মানে মিটার স্কোয়ার হচ্ছে, তো 2.5 × 1.5 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন দেখুন মিটার স্কোয়ার আর কিউব কেটে যাবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস হচ্ছে দেখুন, এটাও ডেসিমেল নাম্বার, তো আমরা এগুলোকে ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। দেখুন পয়েন্টের পরে দুটা ডিজিট আসছে, তো ওটাকে আমি 100 দিয়ে যদি ডিভাইড দিই তাহলে সেম হচ্ছে না, ডেসিমেল পয়েন্ট উঠিয়ে নিলাম, 100 দিয়ে ডিভাইড দিয়ে দিলাম। তারপর 2.5, দেখুন 2.5 আমি ডেসিমেল পয়েন্টটা উঠিয়ে নিলাম, ওটাকে 10 দিয়ে ডিভাইড দিলাম, ইন্টু আবার দেখুন 1.5 আছে, 1.5 সেটাকেও আমি 10 দিয়ে ডিভাইড দিলাম, ডেসিমেল পয়েন্ট উঠিয়ে আমি 10 দিয়ে ডিভাইড দিলাম। দেখুন 10 × 10 100 কাটা গেল, বাকি থাকলো 75 ডিভাইডেড বাই 25 × 15। তো দেখুন 25 3 75, 3 একে 3, 3 5 15। তো আমার রেজাল্ট কী হলো দেখুন, 1/5 মিটার হচ্ছে, 1/5 মিটার। তো দেখুন এখানে আমার অপশনে সেন্টিমিটারে দেওয়া রয়েছে না, তো আমরা জানি এটা তো আমার মিটার বের হয়েছে, তো আমি তাকে যদি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে জানি আমরা দেখুন একটা জিনিস জানি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো তাকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই, পূরণ করি, 100 দিয়ে যদি পূরণ করি তাহলে কত হবে দেখুন, ওটা মিটারে যাবে না, 1 মিটার = 100 সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে যদি আমি 100 দিয়ে পূরণ করি, মিটারকে যদি আমি 100 দিয়ে পূরণ করি সেন্টিমিটারে যাবে, আর সেন্টিমিটারকে যদি আমি 100 দিয়ে ভাগ দিই তাহলে মিটারে আসবে। তো আমার এটা মিটারে আসে, সেটা আমি সেন্টিমিটারে কনভার্ট করবো। তো সেন্টিমিটারে কনভার্ট করতে হলে আমার কী করতে হবে, মিটারকে আমরা 100 দিয়ে পূরণ করতে হবে আমাদের। তো তখন 5 20 100, তো সমান 20 সেন্টিমিটার। তো দেখুন আমার হাইটটা, এটার হাইট 20 সেন্টিমিটার যদি হয় তাহলে এই মাপের লেন্থ ব্রেথের এই মাপের একটা ট্যাঙ্কি আমার 750 লিটার জল ধরবে। তো তখন 20 সেন্টিমিটার কোন অপশনে আছে? অপশন নাম্বার এতে রয়েছে। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চন দেখুন, উইথ এ বি সি এস সেন্টার্স 3 সার্কেলস আর ড্রোন সাচ দ্যাট টাচ ইচ আদার এক্সটার্নালি। আচ্ছা, if the sides of the triangle ABC are 4 cm, 6 cm and 8 cm, then what is the sum of the radii of the circles? দেখুন এখানে আমার 3টা সার্কেল আছে, 3টা বৃত্ত আছে, সেগুলি এক্সটার্নালি মানে বাইরে টাচ করে। ধরলাম এই একটা সার্কেল, আরেকটা সার্কেল ধরলাম এই একটু ছোটো, আরেকটা ধরলাম আরও ছোটো। হ্যাঁ, এই 3টা সার্কেল। তো 3টা সার্কেলের মানে 3টা সার্কেলে এই যে 3টা সেন্টার হবে, এই 3টা সেন্টার যদি আমি জয়েন করি, এই জয়েন করলাম,
তাহলে একটা ত্রিভুজ হচ্ছে, একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না, ওটা ধরলাম এ বি সি ধরলাম। এই যে ত্রিভুজ যেটা, সেটার লেংথ আমার দিয়ে দিয়েছে, কত দিয়েছে দেখি, 4, 6 আর 8 সেন্টিমিটার। ওটা ছোটো বাহু না, ওটা ধরলাম 4 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার। আচ্ছা, ওটা একটু লম্বা আছে না। আচ্ছা, এ বি ধরলাম 6 সেন্টিমিটার আর এসি ধরলাম 8 সেন্টিমিটার। তো আমার অ্যাকচুয়ালি বলছে যে ওদের যে রেডিয়াই যেগুলো আছে, মানে রেডিয়াসের প্লুরাল নাম্বার হচ্ছে রেডিয়াই, মানে ব্যাসার্ধগুলো। এই ব্যাসার্ধগুলোর যোগফল কী হতে পারে? দেখুন, এই যে সার্কেল যেটা আছে, এ কেন্দ্রিক যে বৃত্ত, সেটার ব্যাসার্ধ হচ্ছে এতটুকু, বা এদিকে গেলে এতটুকু হচ্ছে তার ব্যাসার্ধ। এই সার্কেলের ব্যাসার্ধ বা রেডিয়াস এতটুকু, আর এই সি কেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এতটুকু না। তো সবটার ব্যাসার্ধ আমি যোগ করে কত পাবো? দেখুন, এখানে দিয়েছে, দেখুন বিসি এর ডিস্টেন্স, তার লেন্থ দিয়েছে বিসি মানে এতটুকু, ঠিক আছে, এই পুরোটা। তো সোজা বুদ্ধি, এরকম কোয়েশ্চেনের আপনার আনসার যদি রেডিয়াসের সাম মানে এই ব্যাসার্ধগুলোর যোগফল যদি বলে, তাহলে কি করবেন? এই সবটার হাফ করে দিবেন, এই সবটাকে প্লাস করুন, 6 4 10, 10 8 18, আর 18 এর হাফ কত হচ্ছে? 9। তো 9 সেন্টিমিটার হচ্ছে তার যে ব্যাসার্ধ যেগুলো রয়েছে সেগুলোর যোগফল 9 সেন্টিমিটার। তো কোন অপশনে রয়েছে 9 সেন্টিমিটার? দেখুন, এ নম্বর অপশন। তো এ নম্বর অপশনটাই কারেক্ট। তো নেক্সট একটা কোয়েশ্চন দেখুন, ফ্রম এ রেক্টেঙ্গুল মেটাল শিট অফ সাইডস 25 সেন্টিমিটার অ্যান্ড 20 সেন্টিমিটার এ সার্কেল শিট as large as possible is cut off. What is the approximate area of the remaining sheet? দেখুন, একটা মেটাল শিট ধরলাম, এই হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টাইপের একটা মেটাল শিট, ঠিক আছে। এটা লেংথ দিয়েছে, দেখুন এটা হচ্ছে লেংথ 25 সেন্টিমিটার, আর ওটা হচ্ছে ব্রেথ, মানে ওটা দৈর্ঘ্য ওটা প্রস্থ 20 সেন্টিমিটার দিয়েছে, 20 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা, তো এটা থেকে আমি একটা সার্কুলার শেপের একটা টুকরো আমি বের করে নেব, মানে বৃত্তাকার টুকরো। তো এই বৃত্তাকার টুকরোটা আমার মানে ম্যাক্সিমাম পসিবল সার্কুলার শেপটা। তো আমার ম্যাক্সিমাম যদি যাই, দেখুন এই টুকরার তো বাইরে আমি যেতে পারবো না, এর ভিতরেই থাকতে হবে। তো ম্যাক্সিমাম যখন যাব, আমি এটার একেবারে টাচ করে একটা ধরলাম, আমি একটা সার্কেল ড্র করলাম না। আচ্ছা, এই হচ্ছে আমার একটা সার্কেল। তো আমি দেখুন এটার মানে একেবারে কিনারা লাগিয়ে আমি একটা টুকরো আমি কাটলাম। তো আমার বলছে এই যে বাকি যে টুকরো যেটা রয়েছে, এই বাকি টুকরোর মানে এই বাকি টুকরোর এই মোটামুটি এরিয়াটা কত হবে? তো প্রথমে আমার একটা জিনিস দেখুন, আমি এই সার্কুলার শেপটা বাদ দিয়ে আমার বাকি টুকরো এই যে মেটাল শিট রয়েছে সেটার এরিয়া বা কালি কত হবে? তো আমরা প্রথমে এই যে আয়তাকৃতির রেক্টেঙ্গুলার টাইপের যে শিট রয়েছে সেটার এরিয়া বের করে নেই। তো সেটার এরিয়া হবে কি, দেখুন আমরা জানি একটা আয়তক্ষেত্রের খালি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, মানে লেংথ ইন্টু ব্রেথ। তো এল ইন্টু বি না, লেংথ হচ্ছে 25 আর ব্রেথ হচ্ছে 20। তো 500 হচ্ছে 500 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এখন আমরা ওই যে এটা সার্কুলার শেপ, এটা দেখুন একটা বৃত্তের মতো। তো এই বৃত্তের দেখুন এটা হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ, এই যদি তার সেন্টার হয়, আর এই পুরোটা হচ্ছে তার ডায়ামিটার। তো এখানে দেখুন আমি তো দেখুন তার 5টা চুয়ে আমি সেটাকে ড্র করলাম না, কারণ আমার ম্যাক্সিমাম পসিবল এরিয়াটা লাগাই। তাহলে দেখুন এই লেংথ আর এই লেংথটা একই সমান হবে, মানে 20 এটাও হবে। দেখুন এটা হচ্ছে এইটুকু তার ডায়ামিটার, আর তার অর্ধেক হচ্ছে রেডিয়াস। তাহলে অর্ধেকটা দেখুন 10 সেন্টিমিটার হবে, যেহেতু পুরোটা হচ্ছে 20 সেন্টিমিটার, কারণ ওইটা সমান না। তো তার রেডিয়াস, এই যে সার্কেল যেটা রয়েছে তার রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার। এখন আমরা যে ওই যে সার্কেল যেটা পেলাম, যে বৃত্ত যেটা পেলাম, ওই বৃত্তর আমরা কালি বের করব বা এরিয়া বের করব। তো বৃত্তের এরিয়া আমরা জানি পাই আর স্কোয়ার হচ্ছে বৃত্তের কালি। তো পাইয়ের মান আমরা 3.14 ধরবো, ইন্টু আর মানে হচ্ছে
দেখুন এখানে আর আমরা ওইটা ধরেছিলাম না, ওটা হয়েছিল 10 সেন্টিমিটার, তো 10 ইন্টু 10, তো কি আসে 3.14 ইন্টু 100 আসে। তো 3.14কে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই দেখুন দশমিক, কি এই দশমিকটা ওই জায়গায় আসবে না, কারণ আমি পূরণ করছি। পূরণ যদি করি তাহলে দশমিকটা ডান দিকে সরবে, তাহলে 2 ঘর একের পরে দেখুন দুটা শূন্য, মানে 100 দিয়ে যদি আমি পূরণ করি তাহলে দেখুন এই দশমিকটা 2 ঘর সরবে। 2 ঘর সরবে মানে ওই জায়গায় আসবে, ওই জায়গায় আসা মানেই তো মানে ওটা দশমিকটা সরে যাবে না। তো 314 সেন্টিমিটার স্কোয়ার। তো আমি যে এই যে বৃত্তাকৃতির যে অংশটা সেটার এরিয়া হচ্ছে 314 বর্গ সেন্টিমিটার, আর টোটাল যে এই যে মানে আয়তাকৃতির যে এরিয়া, যে শিট যেটা, সেটার এরিয়া হচ্ছে 500 বর্গ সেন্টিমিটার। তো আসলে দেখুন আমার ওই বাকি যে অংশটুকু, এই সেটুকুর কালি কত, মানে এরিয়াটা কত সেটা বের করব। তো দেখুন এইটা থেকে আমি এইটা বাদ দিয়ে দেবো, তো 500 314 আমি মাইনাস করবো, তো 6 হচ্ছে। আচ্ছা এখানে 9 থেকে 8 হচ্ছে না, আচ্ছা এখানে 5 3 1 হচ্ছে, মানে 186 সেন্টিমিটার স্কোয়ার। তো আমার যে বাকি অংশটুকু সেটার কালি হচ্ছে 186 বর্গ সেন্টিমিটার। তো কোন অপশানে সেটা রয়েছে দেখুন, এটা হচ্ছে এ নাম্বার অপশন। তো এ নাম্বার অপশনটাই কারেক্ট। The 100th term of the series 3579 will be, আচ্ছা তো এখানে একটা সিরিজ দিয়েছে, দেখুন সিরিজ না ওটা সিকোয়েন্স দিয়েছে। তো সিকোয়েন্স এটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ক্লাস 10-এর ম্যাথমেটিক্সের 5th নাম্বার চ্যাপ্টারে রয়েছে। সেটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন না, কোনো একটা সিরিজ বা কোনো একটা সিকোয়েন্সের যদি আমি কোনো একটা নির্দিষ্ট টার্ম বা পদ বের করতে যাই তাহলে সেটার একটা ফর্মুলা রয়েছে। এখানে দেখুন আমার দিয়েছে 3579 না, তো আমার সিকোয়েন্সটা হচ্ছে 3579। এরকম যদি আমি যাই তাহলে দেখুন তারপরে 11 আসছে, তারপরে 13 আসছে, মানে 2 ঘর আমি স্কিপ করে যাচ্ছি না। তো তারপর হচ্ছে 15, এরকম মানে 2 ঘর ছেড়ে ছেড়ে আমি যাব। তো এরকম যে আমি 100 নম্বর পদে কত পাবো, এটা হচ্ছে একটা পদ, এটা আরেকটা, এটা আরেকটা, একটা তারপর একটা, ওইটা এরকম করে আমি 100 নম্বর পদ, 100 টার্মটা আমার এখানে কত হবে, মানে 100 নম্বর পদটা আমার কত হবে। তো সেটার একটা কমন ফর্মুলা রয়েছে। দেখুন এখানে সবসময় আমরা ডিফারেন্সটা বের করবো, তো তার মানে কত আমি স্কিপ করলাম। তো এখানে দেখুন 3 পরে 5, 5 পরে 7, 7 পরে 9, তার মানে 2 ঘর ছাড়ছি না। তো একটাকে আমরা কমন ডিফারেন্স হিসেবে ধরি, কমন ডিফারেন্স বা ডি মানে ডিফারেন্স। তো ডিফারেন্স এখানে 2 হচ্ছে। আরেকটা সংখ্যা প্রথমটা কত, প্রথমটা হচ্ছে দেখুন 3, তো এটাকে আমরা এ ধরবো, এ ইজ ইকুয়াল টু 3 অ্যাকর্ডিং টু দি প্রসেস ইন ক্লাস 10 অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা তো এখানে এন আমার হচ্ছে এন মানে 100 নম্বর, মানে এন হচ্ছে পদের সংখ্যা, কত নম্বর পদ, তো 100 নম্বর পদ। তো ফর্মুলাটা হচ্ছে দেখুন এ এন মানে এনের জায়গায় 100 নম্বর পদ না, তো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো দেখুন এ হচ্ছে কত এখানে 3, মানে প্রথমটা 3 প্লাস এন মাইনাস 1, এন হচ্ছে 100 মাইনাস 1 না, আর ডি মানে এই যে ডিফারেন্সটা 2 হচ্ছে না, ইন্টু 2। তো তার মানে দেখুন 3 প্লাস 100 থেকে 1 গেলে 99, এটা হচ্ছে ইন্টু 2। তো এখানে 3 হচ্ছে 3 প্লাস 2 99 198, তো 198 আর 3 201 হচ্ছে। তো আমার 100 নম্বর পদটা হবে 201। তো কোনটা শুদ্ধ দেখুন এ নাম্বার অপশনটাই শুদ্ধ। আচ্ছা নেক্সট একটা কোয়েশ্চন দেখে নিন, ফাইন্ড আউট দি মিসিং টার্ম ইন দি ফলোয়িং সিরিজ। দেখুন এই যে একটা মানে সিরিজ দিয়েছে, একটা প্যাটার্ন দিয়েছে, এই প্যাটার্নে দেখুন 2 নম্বরটা হচ্ছে মিসিং। তো এই 4টা অপশনের মধ্যে 2 নম্বরটা কোনটাই হবে। তো এখানে একটা জিনিস দেখুন, আমরা 2টা জিনিস এখানে লক্ষ্য করবো। একটা হচ্ছে এখানে একটা নিউমেরিক ভ্যালু মানে নাম্বার, এই হচ্ছে 81, এখানে 100, এখানে হচ্ছে 144, তো এর মাঝখানে নাম্বারটা কত হবে। আরেকটা হচ্ছে দেখুন অ্যালফাবেট, এখানে কিউ, তারপর এস, তারপর ডাব্লিউ। আমরা ওই দিক থেকে না গিয়ে ওই দিক থেকে আসবো, কারণ দেখুন আমরা এই দুটার মধ্যে যে কি অ্যানালজি রয়েছে, এই দুটার মধ্যে আমরা অ্যানালজি বা এটাতে মানে ডিফারেন্স আমরা বলতে পারি। তো এই দুটার মধ্যে কি সাদৃশ্য রয়েছে,
আর এই সাদৃশ্য দিয়ে আমরা কি ডিফারেন্সটা পাই সেটা বের করবো, কারণ এখানে 2 নম্বরটা মিসিং না, এটা দিয়ে আমরা বের করতে পারবো না। তো ওই দুইটা দিয়ে আমরা বের করবো। তো ওই দুইটা দিয়ে বের করতে আমরা প্রথমে অ্যানালজিটা খুঁজবো ওই দিক থেকে না। তো ডিফারেন্সটা আমরা অ্যানালজির মধ্যে ডিফারেন্সটা কী হয় দেখুন এখানে কিউ রয়েছে না, ডাব্লিউ আর কিউ। তো ওদিক থেকে যদি আমি যাই, তো ওদিক থেকে যদি আমি আসি না, দেখুন কিউ, তারপর আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ হচ্ছে না। এই আমার অ্যালফাবেটগুলো আমি দিয়ে দিয়েছি, মানে এটা এখানে লাস্টেরটা আর এখানে দেখুন ফার্স্টেরটা আমি সবটাই লিখে দিয়েছি না। এখন দেখুন নাম্বারগুলো, এই দুটো নাম্বারের মধ্যে আমি ডিফারেন্স দেখি। দেখুন এখানে নাম্বার 100, এখানে হচ্ছে 81। তো 100 মাইনাস 81 কত থাকে, 19 হচ্ছে না, 19। তো এই নাম্বারগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে 19। আচ্ছা, তারপরে দেখুন তারপরের নাম্বারটা, এখানে নাম্বার শুধু নাম্বার কোনটা আসবে সেটা দেখুন, এটা থেকে 100 থেকে আমি যদি 19 বাদ দিয়ে দিই, ধরে নিলাম কমন এই যে ডিফারেন্স যেটা 19 ধরলাম, তো 100 থেকে 19 যদি বাদ দিয়ে দিই, না সেটা বাড়ছে না, তো প্লাস হবে, বাদ দেওয়া না, সেটা প্লাস হবে। তো 119 হচ্ছে। হ্যাঁ, তারপরেরটা দেখুন আরও 19 যদি প্লাস করি তাহলে আমরা দেখি যে 144 হয় কিনা। তো 9 আর 9 18, 18 8, তাহলে তো লাস্টেরটা 4, এখানে লাস্টেরটা 8 হচ্ছে। তার মানে সবটাতে যে নিউমারিক ডিফারেন্স 19 হচ্ছে সেটা হচ্ছে না, আমরা একটু টেস্ট করে নিলাম না। আচ্ছা, প্রথমটাতে দেখুন 19 হচ্ছে। তারপর আমরা আরেকটা জিনিস দেখি 19। আচ্ছা, তো 81-এর সাথে যদি আমি 19 প্লাস করি 81-এর সাথে, তাহলে 100 পাবো। তো দেখুন 100-এর সাথে যদি আমি এখন 19-এর থেকে নেক্সট 19-এর পরে নেক্সট বেজোড় সংখ্যাটা হচ্ছে 21 তো 121 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি ওটা ধরে নিলাম 121। তো 21-এর পরের বেজোড় সংখ্যাটা কি, তো 121, তারপরের বেজোড় সংখ্যাটা হচ্ছে 23। তো আমি 23 আমি প্লাস করবো, তো 3-এর 1-এর 4, 2-এর 2-এর 4 আর 144 হয়ে গেছে না। তো তার মানে কি, এদিক থেকে আমি 81, এই যে 81-এর সাথে আমি 19 যোগ করে 100 পাবো, এই টার্মটা আমি পেয়ে গেছি না। এটার থেকে 19 সাথে 19 যোগ করে আমি ওটা পেলাম। আচ্ছা, ওটা পেতে হলে আমার দেখুন 19-এর পরের বেজোড় সংখ্যাটা হচ্ছে 21টা আমি যোগ করলাম, তো 121 হচ্ছে। তারপরের বেজোড় সংখ্যাটা হচ্ছে 23, তাহলে দেখুন 121 আর 23 144 হচ্ছে না। তো তার মানে 144টা আমি এখানে পেয়েছি। তো দেখুন এখানে অ্যাকচুয়ালি আমার ওই ফিগারটা 121 হচ্ছে না, প্রথম ফিগার, দ্বিতীয় ফিগার আর তৃতীয় ফিগারটা। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় ওটা হচ্ছে 121 হবে, ঠিক আছে, 121 হবে এখানে। তো 121 দেখুন দুটাতে রয়েছে, এটাতেও রয়েছে, এটাতেও রয়েছে। তো তার মানে কি, এই দুটা বোধ। তো এখন এই দুটার মধ্যে কোনটা শুদ্ধ, তখন আমরা অ্যালফাবেটগুলোকে দেখব। তো প্রথমে দেখুন কিউ আসছে না, কিউর পরে দেখুন এস আসছে। তো একবার মাঝে 8টা ছাড়া পড়ছে, তারপর এস আসছে। তারপর দেখুন এস পরে আরও একবার আমি ছেড়ে দেখি না, আরও একবার ছাড়লাম, টি ছাড়লাম, ইউ ধরলাম না। আচ্ছা, ওটা ইউ হবে না ভি হবে সেটা এখন আমরা দেখব। তো আরেকটা ওটা ছাড়লাম, ওটা স্কিপ করলাম, ডাব্লিউ রাখলাম। তো দেখুন ডাব্লিউ মিলছে না। তো এটা কোনটা হবে, অবভিয়াসলি ইউ হবে না। তো ইউ 121, তো আমার অপশন এটাই কারেক্ট। তো এটা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এক ধরনের মেন্টাল এবিলিটি টেস্ট, বা এটাকে মানে আপনি উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে সেটাকে সলভ করতে পারেন। এটা হচ্ছে প্রায় অ্যাপটিটিউড টেস্টের মতো আর কি। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চন দেখুন, রমেশ ওয়াক্স 10 কিলোমিটার ইন ফ্রন্ট অ্যান্ড 10 কিলোমিটার টু দি রাইট, দেন এভরি টাইম টার্নিং লেফট হি ওয়াক্স 5 কিলোমিটার, 15 কিলোমিটার অ্যান্ড 15 কিলোমিটার রেসপেক্টিভলি। হাউ ফার ইজ হি নাও ফ্রম দি স্টার্টিং পয়েন্ট। তো এখানে দেখুন রমেশ কী করলো, রমেশ প্রথমে ইন ফ্রন্ট মানে সামনের দিকে ধরলাম, এই পয়েন্ট ধরলাম আমরা এই পয়েন্টের নাম কি দিলাম, এ দিলাম। এ পয়েন্ট থেকে প্রথমে 10 কিলোমিটার সামনে দিয়ে আমরা এইদিকে সামনে ধরবো, এই 10 কিলোমিটার সে সামনে দিয়ে চললো 10 কিলোমিটার না।
আচ্ছা, ওটাকে আমরা ওই সাইডে লিখে নিই 10 কিলোমিটার। 10 কিলোমিটার সামনে দিয়ে চললো, তারপর সে ডান দিকে চললো, ডান দিকে 15 কিলোমিটার চললো, ধরলাম এই হচ্ছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার এতটুকু এলো না। এতটুকু আসার পর দেখুন সে এবার 3বার টার্ন করছে, 3বার সববার সে বাম দিকে টার্ন করছে। তো মানুষ তো যদি রমেশ যদি ওই দিকে যায় তো তার বাম দিক হবে ওই দিক, আর ডান দিক তো ওই দিক। তো শেষে কোয়েশ্চনে দেখুন বলছে ও আচ্ছা ওদিকে দেখুন 10 না 15 না 10 কিলোমিটার, 10 কিলোমিটার হচ্ছে, 10 কিলোমিটার হচ্ছে না, ওই পয়েন্ট পর্যন্ত 10 কিলোমিটার। প্রথমে সামনের দিকে 10 কিলোমিটার গেল, তারপর ডান দিকে 10 কিলোমিটার, তারপর সে দেখুন 3বার এখানে টার্ন করছে, 3বার, প্রতিবার সে বাম দিকেই মুড়ছে। তো প্রথমবার সে দেখুন 5 কিলোমিটার এদিকে গেল, তো এদিক তার ডান দিক, এদিক হচ্ছে বাম দিক, এখানে দেখুন 5 কিলোমিটার, ঠিক আছে। তারপর সে কত 15 কিলোমিটার বোধ হয় না, তারপর 15 কিলোমিটার আবার বাম দিকে। এখন দেখুন ওই পয়েন্টে রমেশ আছে, তো তার ডান দিক ওই দিক, বাম দিক ওই দিক, তো সে ওই দিকে আরও 15 কিলোমিটার এলো। দেখুন এতটুকু পর্যন্ত 10 কিলোমিটার হচ্ছে না, তো আরও আনুমানিক আমি 5 কিলোমিটার এতটুকু ধরলাম, তো এটা হচ্ছে 15 কিলোমিটার। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি দেখুন তারপর আরও 15 কিলোমিটার আসলো, তো 15, এটা যদি 10 কিলোমিটার হয় তো এদিকে এতটুক 5 কিলোমিটার, দেখুন এতটুক হচ্ছে 10 কিলোমিটার না, এই 10 কিলোমিটার এই দেখুন সে তো 15 কিলোমিটার আসবে, তো ধরলাম এইটুকু আসলো, তার 15 কিলোমিটার এই পয়েন্টে। আচ্ছা, এখন সে দেখুন আবার সে এখান থেকে 15 কিলোমিটার, তার মানে এখান থেকে এই জায়গা থেকে 10 কিলোমিটার, এই জায়গা মানে এই জায়গা থেকে 10 কিলোমিটার এতটুকু হয়, আর এই জায়গা থেকে 15 কিলোমিটার এতটুকু হবে, কারণ এই ডিস্টেন্সটুকু দেখুন 5 কিলোমিটার, এইটার ডিস্টেন্স সমান না। তো এতটুকু যদি 5 কিলোমিটার হয় তাহলে এতটুকু 5 কিলোমিটার, সে এই পয়েন্ট থেকে 15 কিলোমিটার আসবে না, তো এইটুকু আসলো না। তো এই জায়গার ডিস্টেন্সটা কত হয়, তো অ্যাকচুয়ালি এই জায়গার ডিস্টেন্স মানে এইটার ডিস্টেন্স মানে এইটার ডিস্টেন্স, তো 5 কিলোমিটার হচ্ছে আসলে, তো এটা হচ্ছে 5 কিলোমিটার। তো আনসারে হচ্ছে 5 কিলোমিটার। তো আমার কোন অপশানে রয়েছে 5 কিলোমিটার দেখে নিন, অপশন নাম্বার বি, তো বিটাই কারেক্ট। আচ্ছা, নেক্সট একটা কোয়েশ্চন দেখুন, ইফ ডি ই অ্যান্ড এফ আর 3 মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ বিসি সিএ অ্যান্ড এবি of triangle ABC, then area of DEF is 4 centimeter square, then the area of ABC would be। তো আমার একটা ট্রায়াঙ্গেল দিয়েছে, দেখুন আমার একটা ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ, একটা ত্রিভুজ আমরা ধরলাম এইটা, তার মিড পয়েন্ট এ বি সি, তো ওটার মিড পয়েন্ট ধরলাম ওইটা, ওটার ওইটা, আর এইটা না। আচ্ছা, তো ডি ই এফ এই মিড পয়েন্ট তিনটা যদি আমি জয়েন করি তাহলে আর একটা ছোট্ট ত্রিভুজ গঠিত হচ্ছে, এখানে বড় একটা ত্রিভুজ আর ছোটো একটা ত্রিভুজ। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখুন এই ত্রিভুজ এই সবটা হচ্ছে সাদৃশ ত্রিভুজ বা সিমিলার ট্রায়াঙ্গেল। তার সাথে এগুলো কিন্তু যেহেতু আমার এই বড় ত্রিভুজ যেটা রয়েছে এবিসি ত্রিভুজের কোনো বাহুর মাপ দিয়ে দেয় নাই বা কী ধরনের ত্রিভুজ হবে সেটাও বলে নেই, তো আমরা মোটামুটি এগুলোকে সমবাহু ত্রিভুজ বলে ধরলাম। তো সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে তার মিড পয়েন্টগুলো যদি বাহুগুলোর মিড পয়েন্ট মানে মধ্যবিন্দুগুলো আমি যদি সংযোগ করে একটা ত্রিভুজ বের করি তাহলে সেই ত্রিভুজটাও ওই বড় ত্রিভুজের সদৃশ হবে, অবশ্যই সদৃশ হবে। আর তার সাথে দেখুন এখানে ছোটো একটা, দুটা, তিনটা, চারটা ত্রিভুজ হচ্ছে, প্রতিটাই হচ্ছে সর্বাঙ্গ সম। যেহেতু আমি এটা ড্র করছি কি, ওটা আমি ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে সমবাহু ত্রিভুজ, সবটা বাহু সমান, তার তো মিড পয়েন্টগুলো দিয়ে যে আমি ত্রিভুজ গঠন করলাম এই ছোটো ত্রিভুজের সবটা বাহু সমান হবে, আর এই ত্রিভুজ এই সবটাই সর্বাঙ্গ সম হবে। তো দেখুন আমার দিয়েছে যে এই যে ত্রিভুজ 4 নম্বর ত্রিভুজটা ওটা হচ্ছে ট্রায়াঙ্গেল DEF,
ওটার এরিয়া আমার দিয়েছে কি, এরিয়াটা দিয়েছে 4 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এ বি সি, এ ট্রায়াঙ্গেল এরিয়া ট্রায়াঙ্গেল এ বি সি কত হবে? তো এখানে 4টা আছে না, 1 2 3 4 4টা, সবটাই সমান হচ্ছে। তো এটার হবে, যেহেতু একটা যদি 4 বর্গ সেন্টিমিটার হয়, তো 4টার কত হবে? 4 × 4 সেন্টিমিটার স্কোয়ার। তো 4 4 16 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে। তো এই 16টাই আনসার হচ্ছে। তো কোন নম্বর অপশানে রয়েছে দেখুন, সেটা 16 সি নম্বর অপশন। তো সি নম্বর অপশনটাই কারেক্ট। নেক্সট একটা কোয়েশ্চন দেখুন, ইফ দি সার্কামফারেন্স অফ এ সার্কেল ইজ রিডিউসড বাই 50%, দেন দি এরিয়া অফ দি সার্কেল উইল রিডিউস বাই। তো একটা কোয়েশ্চনে বলছে যে একটা সার্কেল মানে একটা বৃত্ত এর যদি সার্কামফারেন্স, মানে এইটা হচ্ছে না, এইটার এই যে বৃত্তের লেন্থ যেটা, সেটা হচ্ছে সার্কামফারেন্স মানে পরিধি। বৃত্তের পরিধি যদি আমি 15% কমিয়ে নেই, 15% যদি আমি মাইনাস করি, তাহলে 15% মাইনাস করার ফলে যে ত্রিভুজটা, যে বৃত্তটা হবে, সেটা অবশ্যই ছোটো হবে। তো সেই বৃত্তটার এরিয়া যেটা হবে বা কালি যেটা হবে, সেটা কত পার্সেন্ট কমবে? যদি মোটামুটি কতটা হচ্ছে দেখুন, একটা বৃত্তের পরিধি যদি আমি 50% কমিয়ে নিই, তো এই বৃত্তের কালি কত শতাংশ কমবে? তো একটা জিনিস দেখুন, আমরা এই বৃত্তের কোনো ব্যাসার্ধ পাইনি, ব্যাসার্ধ আমাদের দেওয়া নেই। তো আমরা ধরে নিলাম আর, মানে ব্যাসার্ধ হচ্ছে ধরে নিলাম 2। দেখুন এর 2 রেডিয়াস যদি 2 হয়, তাহলে এই 2 রেডিয়াসের, মানে 2 ইউনিট ধরলাম, 2 ইউনিট রেডিয়াস বা কি ব্যাসার্ধ, এর পরিধি কত হয়? তো আমরা পরিধির সূত্র, মানে সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই আর হয়। তো এখানে দেখুন 2 পাইটা আমার যেরকম আছে সেরকম আমি রেখে দেবো, আর এখানে 2 হচ্ছে না, 2 হচ্ছে। তো 2 2 4 পাই। তো আমি অরিজিনাল যে আমার রেডিয়াস যেটা ধরলাম 2, অরিজিনাল বৃত্ত যেটা আমার মূল বৃত্তের পরিধি হচ্ছে 4 পাই, ঠিক আছে। এখন দেখুন আমি যখন তার ওই 4 পাইয়ের, ওটা তো পরিধি হচ্ছে না, পরিধি যদি আমি 50% কমিয়ে নিই, তার মানে তার রেডিয়াস যেটা, সেটাও 50% কমে যাবে। এটা কিন্তু একেবারে, মানে এটা একেবারে সঠিক যে পরিধি যদি আমি যত পার্সেন্ট কমাবো, একটা বৃত্তের পরিধি আমি যত পার্সেন্ট কমাবো, তার ব্যাসার্ধ তত পার্সেন্ট কমে যাবে। তো ব্যাসার্ধ আগে ছিল 2 সেন্টিমিটার, আচ্ছা 2। এখন দেখুন ব্যাসার্ধ যদি আমি 50% কমিয়ে নিই, তাহলে নতুন ব্যাসার্ধটা হচ্ছে 1 হচ্ছে না, সেন্টিমিটার হোক 1 ইউনিট ধরলাম আর কি। তো পরিধি আমার কমানো 50% কমানোর সাথে আমার ব্যাসার্ধ 50% কমলো, তার মানে 2 থেকে 1 হচ্ছে। তো এখন নতুন যে ব্যাসার্ধ যেটা হচ্ছে, এই ব্যাসার্ধ নিয়ে আমি তার সার্কামফারেন্স বের করি, মানে সার্কামফারেন্স না, এখানে হচ্ছে এরিয়া। তো আগেরটার ক্ষেত্রে দেখুন এরিয়া কত হবে? এরিয়া হচ্ছে দেখুন, ওটাতে এরিয়া আমি বের করে নিই। এরিয়া ইজ ইকুয়াল টু, দেখুন আমার বৃত্তের কালি বা এরিয়া অফ সার্কেল, সেটা হয় পাই আর স্কোয়ার না। তো পাই যেরকম আছে সেরকম রেখে দিই। আর হচ্ছে এখানে 2, তো 2 স্কোয়ার, তো 2 2 4, মানে 4 পাই হচ্ছে। তো এটার দেখুন কালি হচ্ছে 4 পাই, ঠিক আছে। আচ্ছা এখন দেখুন নতুন ব্যাসার্ধ হচ্ছে 1, তো তার কালি কত হয়? দেখুন কালি বা এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, এখানে আর আমার 1, তো পাই ইন্টু 1 স্কোয়ার মানে হচ্ছে 1 না, 1 পাই মানে হচ্ছে পাই। তো নতুন আমার যে এরিয়া যেটা পেলাম, আগের এরিয়া হচ্ছে 4 পাই, নতুন এরিয়া হচ্ছে শুধু পাই। তো ডিফারেন্সটা কত হচ্ছে? 4 পাই মাইনাস 1 পাই মানে 1 পাই ইজ ইকুয়াল টু 3 পাই। তো এটা আমার ডিফারেন্স না, তো আমি ডিফারেন্সটা কিন্তু আমার কত পার্সেন্ট, এটা কিন্তু কমছে। এই 3 পাই আমার এরিয়াটা 3 পাই ইউনিট আমার কমে গেছে। তো এই যতটা কমছে ওটা কত পার্সেন্ট কমলো? তো আগে ছিল দেখুন 4 পাই, তো
তো এই 4π-এর মধ্যে 3π কমে গেছে দেখুন। তো সেটা যদি আচ্ছা 4π-এর মধ্যে যদি 3π কমে যায় তাহলে 100-এর মধ্যে কত কমবে, সেটাই তো পার্সেন্টেজ না। তো 3π ডিভাইডেড বাই 4π ইন্টু 100 আমার পার্সেন্টেজ বের করবো না, তো সেটা আমি কি করব 100 দিয়ে ডিভাইড দেবো। তো পাই কাটা গেল, 4 25-এ 100, তো 3 25-এ 75, তো 75% হচ্ছে। তার মানে কি দেখুন, একটা বৃত্তের যদি আমি পরিধি 50% কমিয়ে নিই তাহলে সেই যে কম হওয়া যে বৃত্ত, ছোটো বৃত্ত যেটা হবে সেটার খালি 75% কমবে। কি পরিধি 50% কমালে খালি 75% কমে যাবে, সেটাই। তো এটা কোন অপশনে রয়েছে দেখুন, অপশন নাম্বার ডিতে রয়েছে। সো অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। On a sum of money, if the difference between simple interest and compound interest both at 10% is ₹10 in 2 years, what is the principal amount? তো আমার দেখুন এই কোয়েশ্চনে বলছে একটা নির্দিষ্ট পরিমাণের টাকা, সেই টাকা যদি আমি সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদে দিই 2 বছরের জন্য, আবার যদি আমি সেটা কম্পাউন্ড ইন্টারেস্টে দিই মানে চক্রবৃদ্ধি সুদে দিই, তো আমার 2 বছরান্তে যে সরল সুদ হবে আর যে চক্রবৃদ্ধি সুদ হবে এই দুটা সুদের মধ্যে পার্থক্য হবে 10 টাকা, শুধু 10 টাকা, ₹10, ডিফারেন্স হচ্ছে ₹10 হবে। আর টাইম হচ্ছে 2 ইয়ার্স, ঠিক আছে, টাইম হচ্ছে 2 ইয়ার্স। আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে দেখুন আর ইকুয়াল টু রেট হচ্ছে 10%। তো টাইম, তো আমার প্রিন্সিপাল মানে পি কত টাকা, মূলধন কত টাকা হলে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে বেশ কম 10 হবে। আচ্ছা অপশনগুলো 100, 500, 1000 আর 10, অর্থাৎ যদি মূলধন 100 হয় অথবা 500 হয় অথবা 1000 হয় অথবা 10 হয়, কোনটা হবে? তো এখানে দেখুন আমি এটা যদি পদ্ধতি মতো করতে যাই তাহলে সেটা কিন্তু অনেক লম্বা প্রসেস হবে, একটু লম্বা হয়ে যাবে। তো আমি একটা শর্টকাট যদি সেটা সলভ করতে যাই তাহলে আমার অপশনগুলো আমার দেখতে হবে। তো অপশনগুলো যদি দেখি, ধরে নিলাম আমি মূলধন পি ধরে নিলাম 100 টাকা, মূলধন ধরে নিলাম আমি 100 টাকা। 100 টাকা যদি হয় তো 100 টাকার 2 বছরের সরল সুদ কত হবে? আমার ইন্টারেস্ট 2 বছরের ইন্টারেস্ট দেখুন PTR বাই 100, ঠিক আছে। তো পি হচ্ছে মূলধন, আমি মূলধন 100 টাকা ধরে নিলাম, আমি অপশনগুলো স্টাডি করে নিচ্ছি। 100 টাকা ধরলাম, টাইম হচ্ছে 2, রেট হচ্ছে 10 ডিভাইডেড বাই 100, তো 100 কাটা 2 × 20 টাকা, কী পেলাম আমি? 20 টাকা পেলাম না। তো 100 টাকার 2 বছরের সরল সুদ হচ্ছে 20 টাকা। এখন দেখি 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হয়। তো 100 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেখুন, আমি 100 টাকার প্রথম বছরের সুদ হচ্ছে 10 টাকা, ঠিক আছে। তো যেহেতু সেটা চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় আমার প্রথম বছরের শেষে যে সুদ যেটা হবে সেটা দ্বিতীয় বছরের শুরুতে মূলধন এর সাথে অ্যাড হয়ে মূলধন হয়ে যাবে। তো আগের আমার 100 টাকা ছিল, এখন মূলধন হচ্ছে 110 টাকা। তো 110 টাকার উপর আরও পরের বছরে 10% হবে। তো 1 0 2 0 1 0 2 0 মানে 11 টাকা। আচ্ছা, তো 2 বছরে আমি কি পেলাম? সুদ পেলাম, আগে পেয়েছিলাম দেখুন 10 টাকা, এখন প্রথম বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 11 টাকা মানে 21 টাকা হচ্ছে। তো ডিফারেন্স কত হচ্ছে দেখুন, ওটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আর এইটা হচ্ছে সরল সুদ, তাহলে ডিফারেন্সটা হচ্ছে 21 - 20 কত হচ্ছে 1, শুধু 1 টাকা। তো এখানে একটা জিনিস দেখুন, আমার ডিফারেন্স কত হতে হবে? 10 টাকা। তো দেখুন 100 টাকা যদি ডিফারেন্স 1 টাকা হয় তাহলে কত টাকায় আপনার 10 টাকা হবে? অবভিয়াসলি 1000 টাকা না। তো আমি 1000 টাকায় পেলাম। তো আমার যদি 1000 টাকা মূলধন হয় তাহলে 2 বছরে তার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের বেশ কম, অর্থাৎ ডিফারেন্স হবে 10 টাকা, ঠিক আছে। তো আমি দেখুন এইটা স্টাডি করে আমি এইটা পেয়ে গেছি। এটা কেমনে পেলাম? 100 টাকায় যদি 1 টাকা ডিফারেন্স হয় তাহলে 10 টাকা হতে আমার 1000 টাকা লাগবে, সিম্পল বাই। তো কোন অপশনে 1000 রয়েছে? সি নাম্বার। A train leaves Jorhat at 5 am and reaches Guwahati at 11 am. Another train leaves Guwahati at 5:30 am and
reaches Jorhat at 11:30 am. What time did two trains cross each other? তো দেখুন একটা ট্রেন যোরহাট থেকে এই যোরহাট জংশন এই ধরলাম গুয়াহাটি জংশন, এই যোরহাট থেকে একটা ট্রেন আমার পাঁচটা সকাল 5টায় ছাড়লো, কিন্তু সে 11টায় গিয়ে পৌঁছলো। দুপুর 11টায় গিয়ে সেই ট্রেনটা পৌঁছলো। এটা ধরলাম ট্রেন এ ট্রেনটা ধরলাম এদিকে যাচ্ছে। আবার গুয়াহাটি থেকে আরেকটা ট্রেন যোরহাট যাবে, তো সেটা কিন্তু 5:30 ছাড়লো। ওটা বি ট্রেন ধরলাম এইদিকে যাচ্ছে না, তো বি ট্রেন কোথায় আসবে? যোরহাট আসবে। সেখানে কটায় এসে পৌঁছবে? সেটা হচ্ছে 11:30 এসে পৌঁছবে। তো এই দুই ট্রেন কোন সময়, মানে কয়টার সময় মানে একটা আরেকটাকে ক্রস করবে? আচ্ছা, তো এখানে একটা জিনিস হচ্ছে দেখুন, এখানে একটা জিনিস দেখুন, 5টা থেকে যদি ছাড়ে 5টায় যদি ছাড়ে আর 11টায় গিয়ে পৌঁছবে, তো এর মাঝখানে সময় কত হচ্ছে? 6 ঘন্টা হচ্ছে, 6 আওয়ার্স না? আচ্ছা, 5:30 যদি ছাড়ে তাহলে 11:30, সেটাও আবার 6 ঘন্টা লাগে। তার মানে কি আমি ধরে নিলাম না, মানে যেহেতু উবার ট্রেন আমার একই জায়গা থেকে ছাড়লো, মানে উভয় ট্রেনের ডিস্টেন্স সমান। কি ট্রেন এ আর ট্রেন বি এর যে অতিক্রম করার দূরত্বটা সমান হবে। আচ্ছা, জাস্ট আমার কি হচ্ছে দেখুন, সমান হবে আর সময়ও সমান লাগে। তার মানে কি এই দুইটা ট্রেনের স্পিড সমান। আচ্ছা, এখন দেখুন যদি এই ট্রেনটা যেরকম 5টায় স্টার্ট করে, এই ট্রেনটাও যদি 5টায় যাত্রা আরম্ভ করতো, তাহলে ঠিক মাঝখানে এরা ক্রস করতো। তো এই মাঝখানের সময়টা কত হচ্ছে? 5টা যেহেতু 6 ঘন্টা, তো 6-এর অর্ধেক কত হয়? হাফ। 6-এর হাফ হচ্ছে 3 ঘন্টা, মানে 3 আওয়ার্স। তো এই ট্রেনটা যদি একসাথে ছাড়তো, দেখুন ব্যাপারটা যদি একসাথে ছাড়তো, আমি দেখুন এটা তো 5 সেকেন্ডের ব্যাপার আনসার করা, কিন্তু আমি বুঝিয়ে দেওয়ার জন্য একটু লম্বালম্বিভাবে আলোচনা করছি। তো এখানে দেখুন যদি এই ট্রেন 5টার সময় ছাড়তো, এই ট্রেনটাও যদি 5:30 না ছেড়ে 5টার সময় ছাড়তো, তাহলে উভয়টা ট্রেন 3 ঘন্টা পরে ঠিক মিডিলে মিলিত হতো। তো ঠিক মিডিলে কত সময় হয় দেখুন, 5টা থেকে 3 ঘন্টা মানে 8টা, ঠিক 8 AM হবে এই সময়। কিন্তু এটা তো 5:30 মানে 8 ঘন্টা পরে ছাড়লো। তার মানে কি 8 ঘন্টা পরে যদি ছাড়ে, তাহলে সেটা কি হবে? 8 ঘন্টা পরে ছাড়ার ফলে কি হচ্ছে দেখুন, এই ট্রেনটা আরও একটু এগিয়ে যাবে না? তো কত সময় এগিয়ে যাবে সেটা হচ্ছে দেখুন, আমার এখানে ডিফারেন্স কত হচ্ছে দেখুন, টাইমের ডিফারেন্স। এটা ছাড়লো 5টায়, এটা 5:30, তো 30 মিনিটের ডিফারেন্স। তো 30কে আমরা 2 দিয়ে ভাগ দেবো, 15 পেলাম। তার মানে মিডিলটা কত হচ্ছে? 8 AM না? তো 8টা আরও মানে 15, মানে অর্থাৎ 30 মিনিটের অর্ধেক 15 মিনিট। তো 8টা আর 15 মিনিট, 8টা 15, তো 8:15 AM ওই দুইটা ট্রেন ক্রস করবে। তো এই সময়ের ডিফারেন্সটা হচ্ছে 30 মিনিট, আর 30কে আমরা 2 দিয়ে ভাগ দেবো, কারণ এই ট্রেনটা তো ওইদিকে গতি করে আসছে না। তো আধ ঘন্টার ডিফারেন্স 15 মিনিট। তো এদিকে 8টার সময় যদি মিডিল হয় আর মিলিত হয়, তাহলে আরও 15 মিনিট সে চলবে, ঠিক আছে? তো 8:15 হবে। তো এখানে অপশন বিটাই কারেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চনটা দেখুন, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 days and B can do it in 24 days. They started the work together. Calculate the number of days to complete the work. দেখুন এ একটা কাজ 12 দিনে করে, 12 days। আবার সেম কাজটা বি করে 24 days-এ, মানে 24 দিনে। অর্থাৎ এর একটা কাজ কমপ্লিট করতে 12 দিন লাগে, আর সেই কাজটা বির লাগে 24 দিন। আবার দুইজনে যদি একসাথে কাজ করে দেখুন, তাহলে কতদিন সময় লাগবে? দেখুন দুইজনে যদি একসাথে কাজ করে, দেখুন মানুষ বেশি, কাজ তো সেমই থাকবে, তো সময় কম লাগবে। যদি মানুষ বেশি হয়
কাজটা কমপ্লিট করার সময় কম লাগবে। আচ্ছা, মানুষ যদি কমে যায় সময় বেশি লাগবে। এখন দেখুন এ একদিনে কতটা কাজ করে, এ ইন ওয়ান ডে একদিনে করবে। এর যদি 12 দিন লাগে একটা কাজ কমপ্লিট করতে, তো একদিনে তার 12 ভাগের 1 ভাগ করবে ভাই। বি এর যদি 24 দিন লাগে ইন ওয়ান ডে যদি তার 24 দিন লাগে, সরি বি এর কাজটা করতে যদি 24 দিন লাগে, তাহলে বি ইন ওয়ান ডে মানে একদিনে কতটা করবে, 24 ভাগের 1 অংশ করবে। এ করবে একদিনে 12 ভাগের 1 অংশ, বি করবে একদিনে 24 ভাগের 1 অংশ। তো দুইজনেই মিলে একদিনে কত করবে, দুইজনে এ আর বি দুইজনেই মিলে একদিনে করবে 12 ভাগের 1 যোগ 24 ভাগের 1। তো এটা কি হবে 24, 3 হবে। তো 3 1 যা 3, 3 8 যা 24, তো হচ্ছে 8 ভাগের 1। তো দুইজনে মিলে এই কাজটা একদিনে 8 ভাগের 1 অংশ করবে। এ বি দুইজনে মিলে একদিনে করে 8 ভাগের 1 অংশ সেই কাজের। দেখুন এখন ব্যাপারটা ওই রকম বুঝুন যে যদি 8 ভাগের 1 অংশ কাজ করতে, একটা কাজের 8 ভাগের 1 অংশ কাজ করতে এ আর বি দুইজনের যদি একদিন লাগে, 8 ভাগের 1 অংশ করতে দুইজনের যদি একদিন লাগে, 1 ডে, তাহলে সম্পূর্ণ কাজটা মানে কি 8 ভাগের 8 না ভাই, 8 ভাগের 8 সম্পূর্ণ কাজটা মানে তো 8 ভাগের 8। তো 8 ভাগের 1 অংশ করতে একদিন, তো 8 ভাগের 8 অংশ করতে অবভিয়াসলি 8 দিন সময় লাগবে, 8 ডেজ। ঠিক আছে, এটা কিন্তু সিম্পল ভাই। 8 ভাগের 1 অংশ করতে দুইজনের কথা বলছি একসাথে, 8 ভাগের 1 অংশ করতে একদিন, তো 8 ভাগের 8 অংশ মানে সম্পূর্ণ কাজ, সেটা 8 ভাগের 8 হচ্ছে। তো 8 ভাগের 8 অংশ করতে অবশ্যই 8 দিন লাগবে। তো এই কোনটা 8 ডেজ, এ নাম্বার অপশনটাই কারেক্ট। নেক্সট একটা কোয়েশ্চেন দেখুন, ইফ ₹2600 ইজ ডিভাইডেড অ্যামং দি পারসনস এ বি অ্যান্ড সি ইন দি রেশিও 1/3 রেসপেক্টিভলি, হাউ মাচ বি গেটস? তো আমার এখানে টাকা শুধু টোটাল টাকা কত, 2600 টাকা আছে না, ₹2600। তো আমার দেখুন কে কে পাবে, এ বি আর সি এই তিনজনে পাবে। তো এরা কোন অনুপাতে পাবে, এ পাবে 1/2, বি পাবে 1/3, সি পাবে 1/4। তার মানে এই যে টাকা, কিন্তু আপনি এরকম বুঝবেন না যে এই টাকার 2 ভাগের 1 অংশ, 3 ভাগের 1 অংশ, 4 ভাগের 1 অংশ পাবে, এরকম না ভাই। তো এটা দেখুন এই যে অনুপাত যেটা ফ্র্যাকশনে দিয়েছে সেটাকে আমরা সিম্পল নাম্বার মানে একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যায় পরিবর্তন করব। তো স্বাভাবিক সংখ্যা যদি আমি পরিবর্তন করতে চাই তাহলে দেখুন 2, 3 আর 4 এর এলসিএম কত হবে, 2, 3, 4 এটার এলসিএম হবে 2 1 যা 2 আর 3 আসে 2 2 যা 4, তো 3 2 6 আর 2 6 12, তাই এলসিএম হচ্ছে 12। তো আমি দেখুন 1/2কে আমি 12 দিয়ে গুণ করব, 1/3কেও আমি 12 দিয়ে গুণ করব, 1/4কেও আমি 12 দিয়ে গুণ করব। তো দেখুন 2 6 12, 3 4 12, 4 3 12, তাহলে রেশিওটা হচ্ছে 6:4:3। তো 6:4:3। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে আমি এগুলো সিম্পল নাম্বারে কনভার্ট করে নিলাম। তো 2600 টাকা এ বি আর সি এর মধ্যে 6:4 অনুপাত আর 3 অনুপাতে ভাগ করে পাবে। এখানে যে 2600 টাকা রয়েছে এটাকে আমরা দেখুন 6 + 4 + 3 মোট কত হচ্ছে 6 4 10 3 13 ভাগ হবে। এগুলো আমরা যোগ করে নিলাম। তো ওই 2600 টাকাকে আমরা 13 ভাগ করব, সমান সমান 13 ভাগ করে এ পাবে 6 ভাগ, বি পাবে 4 ভাগ আর সি পাবে 3 ভাগ। তো আমি 2600 টাকাকে যদি আমি 13 ভাগ করি তো এক এক ভাগে আমার 200 টাকা করে পড়বে, এক একটা ভাগে আমার কত টাকা পড়লো, 200 টাকা করে পড়লো। তো আমার বলছে যে বি এর ভাগে কত টাকা পড়বে, তো বি এর ভাগে কত টাকা পড়বে, তো বির ভাগ কত হচ্ছে 4 না, 4 অংশ পাবে। আমি টোটাল 13 ভাগ করলাম, 13 ভাগের 4 ভাগ বি পাবে। তো এক একটা ভাগে 200 টাকা যদি হয় তো 200 টাকার 4 ভাগ কত পাবে, 800 টাকা।
তো বি কত পায়? 800 টাকা পায়। কোন নম্বর অপশনে রয়েছে দেখুন 800 টাকা? 800 বি নম্বর অপশনে রয়েছে। 8টা দেখুন, average 2 monthly pay of 5 brothers is rupees 600, and if 2 brothers got a pay raise of rupees 100, then the new average pay will be, দেখুন 5 brothers, 5 জন ভাই, 5 জন ভাই দেখুন 2 মাসের স্যালারি পায়, মানে 2 মান্থলি মানে 2 মাসিক, আর কি 2 মাসে 600 টাকা। 5 জনে কিন্তু 2 মাসে পায় 600 টাকা না? হ্যাঁ 600 টাকা। 5 জনে দেখুন 2 মাসে 600 টাকা গড় পায় 600 টাকা। কি? অ্যাভারেজ। এটা হচ্ছে অ্যাভারেজ, কিন্তু মানে মোট 600 টাকা না, অ্যাভারেজ 600 টাকা। তো 5 জনে যদি 2 মাসে গড় 600 টাকা করে পায়, তাহলে 5 জনে মোট কত টাকা পাবে? 5 দিয়ে 600 টাকাকে আমি পূরণ করব, তাহলে এটা টোটাল আসবে 3000 টাকা। আসে না? 3000 টাকা আসলো। এখন দেখুন এই 5 জনের মধ্যে 2 ভাইয়ের বেতন বাড়লো, 2 ভাইয়ের বেতন মিলে 100 টাকা বাড়লো, পরের মাসের ক্ষেত্রে আর কি 100 টাকা বাড়লো। তো 100 টাকা যদি বাড়ে, তো এখন এই বর্ধিত তাদের এই যে বাড়ানোর টাকা নিয়ে এখন আমার গড় কত হবে? তো দেখুন আগে গড় ছিল 600 টাকা, এখন যেহেতু 2 ভাইয়ের 100 টাকা বাড়ছে, তো আর 100 টাকা আমি যোগ করে নেব 3000 টাকাটাকে, তো 3100 টাকা হচ্ছে, 3100 টাকা হচ্ছে এখন ওই সবের মোট বেতন হচ্ছে 3100 টাকা। আগে ছিল 530 মানে 3000 টাকা ছিল। এখন তার গড় কত হবে? তো বাইরের তো 5 জন আগের মতো আছে, কিন্তু বেতন একটু বাড়লো না। 3100কে আমি 5 দিয়ে গড় যখন বের করবো, তো আমি 5 ভাই আছে না, 5 দিয়ে আমি বার করবো। তো দেখুন 5 6 30। আচ্ছা 2 জনের বেতন কত বাড়লো? 100 বাড়লো, ঠিক আছে। তো 5 6 30, বাকি 10, 5 2 10, আর শূন্য একটা আসবে না, তো কত হবে? 620 টাকা। 620 টাকা। তো এখন দেখুন নতুন অ্যাভারেজটা হচ্ছে, গড়টা হচ্ছে 620 টাকা। তো 620 কোথায় রয়েছে? দেখুন 620 এ নাম্বার অপশনে রয়েছে। আচ্ছা নেক্সট একটা ডায়াগ্রাম দেখুন, আমি ডায়াগ্রামটা বোর্ডে ড্র করলাম। ওয়েস্ট নাম্বার ইজ ইন অল 3 ফিগার্স, 49 নম্বর কোয়েশ্চন। এখানে কোন সংখ্যাটা এই 3টা ফিগারের অন্তর্ভুক্ত? তো এখানে দেখুন এই যে 3 যেটা রয়েছে সেটা শুধু এই সার্কেলের মধ্যে, 1টা আর 6টা হচ্ছে শুধুমাত্র এই রেক্ট্যাঙ্গেল মানে আয়তের মধ্যে, 8 আর 9টা হচ্ছে শুধুমাত্র এই ট্রায়াঙ্গেলের মধ্যে মানে ত্রিভুজের মধ্যে। তো এখানে কোন সংখ্যাটা হচ্ছে উভয়টার মধ্যে? দেখুন আমি যদি 4কে ধরে, দেখুন 4 শুধু এই সার্কেলের মধ্যে পড়ছে আর এই ত্রিভুজের মধ্যে পড়ছে। আবার 5কে যদি ধরি, দেখুন 5টা এখানে এই সার্কেলের মধ্যেও রয়েছে, ঠিক আছে, সার্কেলের মধ্যে রয়েছে, আবার এই রেক্ট্যাঙ্গেলের মধ্যেও রয়েছে দেখুন, আর এই ট্রায়াঙ্গেলের মধ্যেও রয়েছে। তো আমার আনসারটা হচ্ছে 5। 49 নম্বরের আমার আনসার হচ্ছে এই 5টা রয়েছে, সবটা ডায়াগ্রামের সবটা এই আমার আকারের অন্তর্ভুক্ত। আচ্ছা 50 নম্বর কোয়েশ্চনে দেখুন, হোয়াট ইজ দি প্রোডাক্ট অফ নাম্বারস উইচ আর লাইং অনলি ইন রেক্ট্যাঙ্গল? শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল, অনলি ইন রেক্ট্যাঙ্গল, নট ইন এনি আদার শেপ, অনলি ইন রেক্ট্যাঙ্গল মানে শুধুমাত্র আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গল হচ্ছে ওইটা না, ওই আয়তক্ষেত্রের মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর পূরণফল, পূরণফল কত হবে? তো শুধু আয়তক্ষেত্রের মধ্যে 1 আর 6 রয়েছে, এগুলো দেখুন যদিও আয়তক্ষেত্রের মধ্যে 2 আর 7, সেগুলো কিন্তু ত্রিভুজের মধ্যেও পড়ছে। তো আমাকে বলছে যে শুধু অনলি ইন ট্রায়াঙ্গেল, অনলি ইন রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, শুধুমাত্র আয়তক্ষেত্রের। তো 1 আর 6 পেয়েছি, তো 1 আর 6-এর প্রোডাক্ট মানে হচ্ছে পূরণফল হচ্ছে 6। তো এই 6টাই আমার আনসার। তো এই 6টা কোন অপশনে রয়েছে? দেখুন অপশন নাম্বার এতে রয়েছে।